ওলামা লীগ যারা করে এরা তো নিকৃষ্ট বেহায়া মানুষ, এরাই ওলামা লীগ করে। কেন বেহায়া ওলামা লীগ করে? একটা মানুষ কওমি হোক, আলিয়া হোক, আহলে হাদিস হোক, যাই হোক, দিন শেষে কিন্তু যেমন দেখুন, আপনি একটা আওয়ামী লীগের লোককে যদি বলেন যে ভাই আমি কোন দল করবো, আপনি বলেন তো, আওয়ামী লীগও কিন্তু বলবে না হুজুর আপনি আওয়ামী লীগ করেন। মানে এরা বুঝে যে হুজুরের জন্য এই জায়গাটা না। স্বৈরাচারকে যে মা ডাকতে পারে তার ব্যক্তিত্ব থাকে কেমনে? আর ব্যক্তিত্ব থাকলে কোনো মানুষ একবার এখান থেকে বিতাড়িত হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, বিতাড়িত হয়নি কিন্তু তিনি পালিয়েছিলেন অপকর্মের কারণে, এই মানুষটা আবার ওখানে যায় কিভাবে? আওয়ামী লীগ এমন এক জিনিস, এটা এরা এরা ক্ষমতায় থাকলে মানুষকে যেমন জ্বালায়, নামলেও জ্বালায়। সেটাই হয়েছে। শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, এখন তিনি আসার মতো আর কোন রাস্তা আসলে একটা আরেকটা পরিপূরক, একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত, একটা আরেকটার সাথে সুতোয় গাথা, এটা আমি মনে করছি। আওয়ামী লীগের এই যে ঘৃণ্য নিকৃষ্ট যেই দলীয়করণটা, যেটা অতীতে বাংলাদেশ তো নয়, এর বাহিরে অন্য কোনো দেশেও এভাবে হয়েছে বলে আমার জানা নেই, যার ফলশ্রুতিতে আগের এবং বর্তমানের প্রেক্ষাপটটা একটু চেঞ্জ। আমরা একটা সময় দেখেছি, যেমন ধরুন গ্রামের সভাপতি কে হবে, গ্রামের সভাপতি বিরোধী দলের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, জাতীয় পার্টির লোক ছিল। ঈদগাহের সভাপতিটা কি হবে, মসজিদের সভাপতি কে হবে, এই পদগুলো বিশেষ করে বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, এই মানের লোকেরা ছিল। তো এদের দলীয় কোনো পরিচয় ছিল না, এদেরকে দলমতের ঊর্ধ্বে রেখে সামাজিক ভাবে যোগে যোগে এভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা দেখেছি এই পদগুলোকে সম্মানিত করা হতো, তারা এইভাবে সম্মানিত ছিল এই ব্যক্তিগুলো। কিন্তু সময়ের ব্যবধানে এই স্বৈরাচার আসার পরে একেবারে টয়লেট থেকে শুরু করে, মানে উপর থেকে শুরু করে নিচে টয়লেট পর্যন্ত প্রতিটা জায়গায় দলীয়করণ করতে গিয়ে তারা মানে এত মানে ঘৃণ্য দলীয়করণ তারা করেছে, যেটার কারণে মসজিদের মিম্বার পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। এবং দেখেন, শুধু বাইতুল মোকাররম না, লোকালি যে মসজিদগুলো আছে, মানে সরাসরি আওয়ামী লীগ করা হুজুর তো আর খুব বেশি পাওয়া যায় না, ওলামা লীগ করার মতো লোক তো আর পাওয়া যায় না। কারণ ওলামা লীগ যারা করে এরা তো নিকৃষ্ট বেহায়া মানুষ, এরাই ওলামা লীগ করে। কেন বেহায়া ওলামা লীগ করে? একটা মানুষ কওমি হোক, আলিয়া হোক, আহলে হাদিস হোক, যাই হোক, দিন শেষে কিন্তু যেমন দেখুন, আপনি একটা আওয়ামী লীগের লোককে যদি বলেন যে ভাই আমি কোন দল করবো, আপনি বলেন তো, আওয়ামী লীগও কিন্তু বলবে না হুজুর আপনি আওয়ামী লীগ করেন। মানে এরা বুঝে যে হুজুরের জন্য এই জায়গাটা না। এবং একটা হুজুর যত খারাপই হোক, সে আওয়ামী লীগ করতে যাবে না, ওলামা লীগ করতে যাবে না, কারণ এটা তার সাথে যায় না, ড্রেসের সাথে যায় না। যেই কারণে ওলামা লীগ হিসাবে যে সমস্ত আলেমরা আওয়ামী লীগ করে, এরা তো আসলে একেবারে নির্লজ্জ। এরা ছাড়া একেবারে একটা খারাপ আলেমও কিন্তু ওলামা লীগ করতে পারে না, এটা হয় না, এটা যায় না। যাই হোক, তো ওই জায়গাতে তারা এইভাবে দলীয়করণ করেছে। প্রত্যেকটা মসজিদে কিন্তু ওলামা লীগের লোক তো পায়নি, অন্তত তাদেরকে মেনে চলবে। আমিও তো একটা মসজিদের খতিব, আমি জানি। তো এইভাবেই কিন্তু তারা প্রত্যেকটা মসজিদকে এভাবে নিয়ন্ত্রণ করেছে, এবং প্রত্যেকটা মসজিদে তাদের মন মতোই কিন্তু কথা বলা লেগেছে গত 15-16 বছর। এবং একটা পর্যায়ে এসে তারা গোটা বাংলাদেশে খুতবাটাও বাধ্যতামূলক করে দেওয়ার চেষ্টা করেছিল। তো তারই অংশ হিসাবে তারা ওনাকে নিয়োগটা কেন দিল, কোন যোগ্যতায় নিয়োগ দিল? যোগ্যতাটা হচ্ছে এই, কারণ উনি মা ডেকেছে ওই স্বৈরাচারীকে, অবিজননে উপাধি তো তার মুখে দিয়েছে। এমনি এমনি বাইতুল মোকাররমের খতিব হয়নি, এটার জন্য তাকে বিশাল কিছু দিতে হয়েছে। সেই দেওয়াটা কি, এই দেয়া নেওয়াটাই কিন্তু এখানে হয়েছে। তিনি মা ডেকেছে, কওমি জননী বলেছে, আর তার বদৌলতে তিনি চেয়ারটা পেয়েছে। কারণ তার চাইতে গ্রহণযোগ্য লোক বাংলাদেশে ছিল, গ্রহণযোগ্য আলেম বাংলাদেশে ছিল। এই বাইতুল মোকাররমের খতিব হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাকে কি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে চিনত? এই পদের, এই চেয়ারের যে মানুষগুলো আগে ছিল, খতিব ওবায়দুল হক, আপনি দেখেন এই যে খতিব ওবায়দুল হকের কওমি নাই, আলিয়া নাই, কোনো দলমত নাই, সবাই কিন্তু তাকে মানে সবকিছুর ঊর্ধ্বে উঠে তাকে শ্রদ্ধা করেছে। এবং আলেমদের মধ্যকার যে কোনো বিবাদ তার হাতে মীমাংসা কিন্তু হয়েছে। তার কারণটা কি, তিনি সবার মুরব্বী হিসেবে কাজ করেছেন। সেই বিবেচনায় ওই গ্রহণযোগ্যতা কি এই খতিবের ছিল? এই জায়গাটাও কি দলীয়করণ করার খুব বেশি প্রয়োজন ছিল? এই চেয়ারে বসে কোনো ইমাম, কোনো খতিব, কোনো আলেম কি মূলত আসলে রাজনীতি করে যাবেন? এই জায়গাটা কি পবিত্র রাখা যেত না? শুধু তাই কি, তারই অংশ দেখেন, আমি বলছি প্রতিটা ঘটনা একটা আরেকটা পরিপূরক। আপনারা গত 2-3 বছর আগে দেখেছেন টাঙ্গাইলে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ করেছে, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিয়োগ করেছে একজন হিন্দুকে। আপনারা চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন মাদ্রাসা বোর্ডে কত হিন্দু নিয়োগ করেছে, ওটা তো হিসাব নাই। একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপালকে তারা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়েছে হিন্দু। আমরা হিন্দুদের প্রতি কোনো ক্ষোভ থেকে রাগ থেকে আমরা কথাগুলো বলছি না, কিন্তু আমাদের তো একটা ক্যান্টনমেন্ট আছে, আমাদের একটা জায়গা আছে, আমাদের নিজস্ব স্বাধীন রক্ষিত আছে। এই জায়গাটা তো অন্যরা আসতে পারেন, এটা তো হতে পারেন। তো এই তারই অংশ হিসাবে যেহেতু নিয়োগ করেছে, তো তার যোগ্যতা তো এই
স্বৈরাচারকে যে মা ডাকতে পারে তার ব্যক্তিত্ব থাকে কেমনে? আর ব্যক্তিত্ব থাকলে কোনো মানুষ একবার এখান থেকে বিতাড়িত হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, বিতাড়িত হয়নি কিন্তু তিনি পালিয়েছিলেন অপকর্মের কারণে, এই মানুষটা আবার ওখানে যায় কিভাবে? যা হয়েছে হয়েছে, আমি পালিয়ে থাকি, পালিয়ে যাই, দেশ থেকে পালিয়ে যাই, তারপরে আমি ওই পদটা আবার দখল করার জন্য ওই চেয়ারে যাওয়া কোন ব্যক্তিত্ব সম্পন্ন ইমানদার এই কাজ কি আদৌ করতে পারে? আমার মনে হয় পারে না, আমার মনে হয় কোনোভাবে পারে না। তো কিভাবে করেছেন? আওয়ামী লীগ করলে সবটাই সম্ভব, আওয়ামী লীগ করলে টাকা খাওয়া সম্ভব, এটা অসম্ভবের কিছু না। তারই অংশ হিসেবে তিনি এই কাজ করেছেন এবং তারা চিন্তা করেছেন। আমরা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ এমন এক জিনিস, এটা এরা ক্ষমতায় থাকলে মানুষকে যেমন জ্বালায়, নামলেও জ্বালায়, সেটাই হয়েছে। শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, এখন তিনি আসার মতো আর কোন রাস্তা আসলে নাই। এখন তিনি সেখানে বসে বসে এই কাজগুলো করতেছে যে বাংলার মানুষকে শান্তিতে থাকতে দেব না, শান্তিতে থাকে কেমনে দেখাই দিব। এবং এটার জন্য শেখ হাসিনা খুব ওস্তাদ। এই জায়গায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফেল এবং বর্তমান যারা আছে তাদের পক্ষে এটা কন্ট্রোল করা আসলেই কঠিন। তার কারণ হচ্ছে আগে যে কোনো সরকার ছিল দলীয়করণ করেছে, সামান্য দলীয়করণ করেছে, এটা 19-20 রদবদল করলেই একটা ট্র্যাকে চলে আসছে। এখন পুরা একটা কি বলে যে পুলিশি যে ইয়েটা, মানে পুলিশের যে সংস্থা, এই এত বড় একটা সংস্থা, এত বড় একটা সংগঠন যখন একেবারে ভেঙে চুরবার হয়ে যায়, যারা আইন প্রয়োগ করবে তারা যদি পালিয়ে বেড়াতে হয়, তাহলে স্বাভাবিকভাবে এখানে ক্ষমতায় যারা আছে তাদের পক্ষে এটা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। তবে আমার ভাই যেটা বলেছেন যে আরো আগে যদি সেনাবাহিনীকে এই ক্ষমতাটা দেওয়া হতো তাহলে আরো ভালো হতো। তো আমরা বলবো, এরপর আমরা অনুরোধ করবো, আমরা আবদার করার জায়গা এটা, আমরা পেশ করার জায়গা এটা, আমরা বর্তমান সরকারে যারা আছে তাদেরকে বলবো এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এগুলাকে মানে শক্ত হস্তে দমন করতে হবে। আরো কিছু খুনের ঘটনা ইদানিং ঘটেছে, এই খুনের ঘটনাগুলোর পিছনেও দেখেন তারা জড়িত আছে, কিছু ছবি তো অলরেডি ফাঁস হয়েছে। এক্ষেত্রে যেটা আমি মনে করছি, যেমন ধরুন আজকে সমাজের বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন, এই বিষয়টাতে আমি যেটা মনে করছি, তারা ছাত্র মানুষ, ভুল করবে, ভুল করা কিন্তু অস্বাভাবিক নয়। আর ক্ষমতার চেয়ারে বসলে মানুষ কিন্তু অন্ধ হয়, অসম্ভবের কিছু নয়। এখন তারা ক্ষমতার চেয়ারে না বসলেও তাদের চেয়ারটা কিন্তু অনেক উপরে উঠে গেছে, মান মর্যাদা অনেক উপরে উঠে গেছে। এই জায়গা থেকে ভুলবশত হোক, যেভাবে হোক, কিছু ভুল মেসেজ, কিছু ভুল কথা আসতে পারে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস, এখানে তাদের বিষয়ে যে কথাগুলো বলা হয়, তারা যতটা না ভুল করেছে, ভুল বক্তব্য দিয়েছে, তার চাইতে বেশি কিন্তু তাদেরকে দোষারোপ করা হচ্ছে এবং তাদেরকে ম্লান করে দেওয়া হচ্ছে কৃতিত্বটা। এটার কারণ কি? এটার কারণটা আমার যেটা মনে হচ্ছে, যারা এখন নতুন করে ক্ষমতায় বসার জন্য চিন্তা করেছে, তারা চিন্তা করেছে আমাদের প্রতিপক্ষ রাখা যাবে না, অতএব এদেরকে যদি প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায় তাহলে আমাদের ক্ষমতা মানে নিরঙ্কুশ ক্ষমতার বিজয়ী আমরাই হয়ে যাব। এইটা একটা পক্ষ। আরেকটা পক্ষ যে এদেরকে ম্লান করতে পারলে, প্রশ্নবিদ্ধ করতে পারলে, তাহলে নতুন স্বাধীনতাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও আমরা এতদিন কথা বলতে পারিনি, যাদের কোনো মুক্তিযুদ্ধ তারা করেনি এমন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারিনি, মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে আমরা কথা বলতে পারিনি। এখন ওইটা যেমন মুক্তিযুদ্ধ ছিল, জীবন দিয়ে অর্জন ছিল, এটাও তো জীবন দিয়ে অর্জন, তাদের বিরুদ্ধে আমি এত সহজে বক্তব্য দেই কিভাবে? তারা তো বয়সে এখনো অনেকে ম্যাচুর হয়নি। আমি এদের দোষারোপ না করে সংশোধনের যদি জায়গা থাকে, পরামর্শ দেওয়ার যদি জায়গা থাকে, পরামর্শ দিয়ে তাদেরকে সম্মানের আসনে রাখতে চাই। কারণ তাদের রক্তের বিনিময় স্বাধীনতা আমরা পেয়েছি। এখন আপনি আমি দাবি করলে কি হবে যে অর্ধেক শহীদ আমাদের? আপনি দাবি করলে হবে? আপনি এরকম অর্ধেক শহীদ জীবন দিয়ে আগে স্বাধীনতা আনেননি কেন? 16 বছর তো দেখিনি, কর্মীরা মাঠে ছিল, নেতারা পালিয়েছিল, আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, না হয় বাংলাদেশ বহু আগে স্বাধীন হয়ে যেত। আমি কর্মীদের ত্যাগকে অস্বীকার করছি না, এখন আপনি দাবি করছেন। আসলে এখন শহীদ কার, কোন দলের, এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, বিতর্কের বিষয় নয়। বরং আমি মনে করি ছাত্রদের নেতৃত্বে যেহেতু স্বাধীন হয়েছে, এই সবগুলা ক্রেডিট আমরা তাদেরকে দিতে চাই। কাউকে ক্রেডিট দিলে ছোট হয়ে যায় না। তাদের নেতৃত্বে তার বাবা নেমেছে, তো সে তো বিএনপির সাপোর্টার, আপনি এখন আপনার তালিকা করলে হবে নাই। তাদের নেতৃত্বে তার ভাই নেমেছে, সে শিবিরের সাপোর্টার, এখন শিবির তার তালিকা করুক। তাদের নেতৃত্বে একজন আওয়ামী লীগ, তার মানে ফুফা নেমেছে, খালু নেমেছে, এখন আপনি তালিকা করেন আমাদের আওয়ামী লীগের শহীদ আছে। মূলত কে এই স্বাধীনতার জন্য উদ্যোগ নিয়েছে? কারা সামনে ছিল? কারা বুলেটের বুকে জীবন দিয়েছিল? কারা এগুলা করেছিল? এই নেতৃত্ব কারা দিয়েছিল? অতএব আমি এখন এই প্রশ্নবিদ্ধ করাটাকে আমি ভালোভাবে দেখছি না। এই কারণে আমি বলছি না তাদের ভুল নাই, ভালোভাবে এই কারণে দেখছি না, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে এই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা তাদেরকে পরামর্শ দিব, তাদেরকে কাছে ডাকবো, তাদের কথা বলার সুযোগ আছে, আমরা তাদের কথা বলবো, কিন্তু এইটাকে প্রশ্নবিদ্ধ করে এই আন্দোলন বিপ্লবকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না। তো অতএব এই ঘটনার সাথে আরো কতগুলো হত্যার ঘটনা জড়িত আছে, এই সবগুলো একে অপরের সাথে পরিপূরক। সরকারকে বলবো শক্ত হস্তে যদি দমন না করা হয় তাহলে এটা আরো বাড়বে।
তবে আমি মোটেও মনে করি না যে এগুলার করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। তবে ওই যে আমি তাদেরকে ভালো থাকতে দিব না। আর মহিলাদের ভিতরে এই রোগটা আছে, তো প্রধানমন্ত্রী হইলেও তো তিনি মহিলা ছিলেন। মহিলাদের মধ্যে একটা লোক আছে, মানে রোগ আছে, সেটা হচ্ছে আমার লাভ কদ্দূর এটা সে হিসাব করবে না। লাভ হচ্ছে আপনার ক্ষতি করতে পারছি, এটাই আমার লাভ। আপনার 12টা বাজাইতে পারছি, এটা আমার খুশি না। আমি ভালো কিছু করে খুশি থাকবো, ভালো থাকবো না, আপনার যে ক্ষতি করতে পারছি এইটাই আমার লাভ।